হই হই কাণ্ড রই রই ব্যাপার করা একটা কিক পারছে পাশায় যে এটাই হওয়া উচিত টিট ফর ট্যাট। তোমাদেরকে এটার পরিণতি ভোগ করতে হবে, কারণ সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করাই শ্রেয়। মাইর খাইছে কিন্তু আওয়াজ করার সুযোগ নেই, কারণ সেখানে শতভাগ সঠিক। ডক্টর ইউনূস বসে নাই, নীরবে নিবৃতে তিনি ইতিহাসের মাইল ফলক অতিক্রম করছেন, একের পর এক চমক সৃষ্টি করছেন। এর আগে ৭১ বছরের ইতিহাসে কোনো সরকার যেটা পারেনি ইউনূস সরকার করে দেখিয়েছে। আরেকটা ঘটনা ঘটিয়েছেন এখন যেটা আলোচনা করবো, যেটা ২৫০ বছরের ইতিহাস ব্রেক। ২৫০ বছরে কোনো সরকার যেটা পারেনি ইউনূস সরকার করেছে। এরপরে বাংলাদেশের স্ট্রাকচার কাঠামো চেঞ্জ হয়ে যায়। লোহাই তো লোহাকে কাটে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঠান্ডা মাথায় এমন একটা দিকে দেশকে নিয়ে যাচ্ছে, ওইটা ওয়ান ওয়ে রোড, আর ওই রোডের শেষেই আছে নতুন বাংলাদেশ। আজকে সবকিছুই সমাধান হয়ে গেল যে আমরা দুইটা চ্যাপ্টারকে ক্লোজ করে ফেললাম। নাম্বার 1, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে যাই ঘটুক না কেন, ডক্টর ইউনূস তার নতুন ইতিহাস সৃষ্টির পথে অবিচল অটল লৌহ মানবের মতো এগিয়ে যাচ্ছেন। অত্যন্ত আনন্দের সময়। ডক্টর মোহাম্মদ ইউনূস, ইন্টারিম গভর্নমেন্ট, জুলাই যোদ্ধা, জুলাই শহীদ, আপনাদের সবার, আমাদের সবার এই প্রচেষ্টার, এই স্বৈরাচার বিতরণের উপরে যে সরকার, সেই সরকারকে ধন্যবাদ দিই। আজকে বাংলাদেশে আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট। ধন্যবাদ দিই তাদের সবাইকে। রাজনীতিবিদ নামদারি বিবৃতিবাজরা 54 বছর আপনাদেরকে বিবৃতি দিয়েছেন, অবশ্যই সেই কাজটা এই সরকারকে করতে হয়েছে। ডক্টর ইউনূসের ভয়ে দিল্লিতে আতঙ্ক, জয়শঙ্করের কণ্ঠেও ভিন্ন সুর। হ্যাঁ, বানানো কিছু নয়, বরং এটা সত্য ঘটনা। কারণ জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে, এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ্পু। তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে, কারণ ওখানে বিএনপির সাউয়া বসে আছে, বিএনপির গোরখদক আব্বাস বসে আছে, মির্জা ফারুক। আসসালামু আলাইকুম দর্শক, রাজনীতিতে এক নতুন চমকের পদক ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আপনারা এর আগে বেশ কয়েকবার শুনেছেন ৭০ বছর বা ৫৩ বছরের চমক পদক ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এক বিশ্লেষক বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিতে পা দেওয়া মাত্রই ২০০ বছরের যে অভিজ্ঞতা, ২০০ বছরের যে ফেলে আসার সময় বা ফেলে আসার যে একটা রাজনীতিটা, সেটার কিন্তু ব্রেকডাউন করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একে একে চমক পদক দেখাচ্ছে। দর্শক, কিছু গুরুত্বপূর্ণ অংশ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো ভিডিওগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটিতে যে যারা এখন পর্যন্ত লাইক দেননি, অতি শীঘ্র ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা চলুন সরাসরি সম্পূর্ণ ভিডিওগুলো একে একে দেখে আসি। ডক্টর ইউনূস বসে নাই, নীরবে নিবৃতে তিনি ইতিহাসের মাইল ফলক অতিক্রম করছেন, একের পর এক চমক সৃষ্টি করছেন। এর আগে ৭১ বছরের ইতিহাসে কোনো সরকার যেটা পারেনি ইউনূস সরকার করে দেখিয়েছে। কমপ্লিটলি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে দেখিয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, দর্শক, আরেকটা ঘটনা ঘটিয়েছেন এখন যেটা আলোচনা করবো, যেটা ২৫০ বছরের ইতিহাস ব্রেক। ২৫০ বছরে কোনো সরকার যেটা পারেনি ইউনূস সরকার করেছে। এরপরে বাংলাদেশের স্ট্রাকচার কাঠামো চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের অন্যতম সমস্যা পুলিশ। পুলিশ মানে বাটপার, পুলিশ মানে দুর্নীতিবাজ। খুব কম পুলিশ আছে সৎ, আর সৎ থাকলেও কাঠামোটাই হচ্ছে একটা অসৎ কাঠামো, যার ফলে ওই সৎ পুলিশ আসলে সৎভাবে জনগণকে সেবা দিতে পারে না। হয়তো বা তার ক্লিয়ারেন্সটা দিতে পারেন, কিন্তু আসল জায়গায় যে ঘুষে আটকে পড়তে হবে। আপনি কোর্ট থেকে ওয়ারেন্ট এনেছেন একজন অপরাধীকে ধরবে, সেজন্য আপনার টাকা দেওয়া লাগে, ঘুষ টুস সব চলছে। পুলিশ বা থানা ইচ্ছা যে কতটা খারাপ জগৎ, এটা সবাই জানেন। এই জন্য ভদ্র ঘরের মেয়েদের পুলিশের কাছে বিয়ে দিতে চায় না, অথচ পুলিশের মধ্যে অনেক ভালো ছেলে আছে। আমার পরিচিত অনেক পুলিশ অফিসার আছে, তারা পিওরলি সৎ, কিন্তু ওই যে সে সৎ হলে কিছু করার নাই। আমার পরিচিত বেশ কয়েকজন ডিআইজি আছে যারা অত্যন্ত সৎ, কিন্তু ডিআইজি তো আসামি ধরতে যায় না, সে তো আর তদন্ত করে না, সে তো আর জনগণের সাথে সরাসরি কানেক্টেড না। জনগণের সাথে কানেক্টেড ওসি এসআই, তার ওসি এসআই তো বাটপার, ঘুষখোর, ঘুষ ছাড়া কিচ্ছু করে না। এখনো অধিকাংশ পুলিশ ঘুষ খায়, টাকা পয়সা ছাড়া থানায় কোনো কাজ। আপনি কোর্টে একটা মামলা করেছেন, কোর্ট মামলাটা তদন্ত দিয়েছে, সেই তদন্ত সঠিক তদন্ত হোক, আর আপনি প্রভাবিত করতে চান, যাই করতে চান, পয়সা ছাড়া কিছু হবে না। আর প্রতিপক্ষ যদি সেই তদন্ত কর্মকর্তা আয়ুকে পয়সা দিতে পারে তাহলে ম্যানেজ, তাহলে সে বলবে যে না, কোনো প্রমাণ পাওয়া যায়নি। অহরহ না, 99% বা 100% জায়গায় এটাই হচ্ছে বাস্তবতা। এটা 99%-এরও বেশি, হয়তো বা 1000-কে একজন পেতে পারেন যে না সৎ, যে ভাই এখানে যেটা অরিজিনাল সেটা করবো, কোনো পক্ষের কোনো টাকা পয়সা কারো ফোন, এটা আমি মানি না। 1000-কে একজন পেতে পারেন, তবে 1000-কে একজন হলো আজকে, এটা হচ্ছে বিষয়। তো বাংলাদেশের সমস্যার অন্যতম সমাধান হচ্ছে পুলিশ। এই জন্য যারা ফেসিবাদ কায়েম করেছে তারা পুলিশকে ব্যবহার করেছে, ভোট চুরি করেছে, পুলিশকে ব্যবহার করেছে, এবং পুলিশকে সবসময় প্রতিপক্ষ দমনে ব্যবহার করেছে। পুলিশ যেখানে জনগণের আস্থার প্রতীক হওয়ার কথা, তারা সেটা পারেনি। এটা কোনো সমাধানের লক্ষণ আমরা দেখি। এই জন্য পুলিশ ডলারটা যে খেয়েছে, কেন ডলারটা খেয়েছে,
পুলিশ যে মাইকটা খেয়েছে, ঝুলিয়ে রেখেছে তাদেরকে মেরে, কেন? তাদের এই কারণে, এই নোংরামির কারণে। এখন এটা তো আর এমনি এমনি হয়নি, যুগ যুগ ধরে চলে আসছে। বিএনপির আমলও সেম, বিএনপি পুলিশ দিয়ে আওয়ামী লীগ পেটাতো, আওয়ামী লীগ পুলিশ দিয়ে বিএনপি পেটাতো। তো এটার একটা সমাধান দরকার। তো 250 বছরে যে উদ্যোগ কেউ নিতে পারেনি, সেই 250 বছর আগের একটা উদ্যোগ ছিল, পুলিশ কমিশন গঠন করা হয়েছিল। 250 বছর পর প্রফেসর ইউনূস সরকার পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এটা অনেক পর। এখন এই আলোচনাটা আবার সাধারণ মানুষ ওইভাবে বুঝে নাই। বিশেষ করে এই পুলিশ, যেমন সরকারের কিছু কিছু চমকপ্রদ সিদ্ধান্ত কোনো গণমাধ্যমে আসলেই ভাইরাল, হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার। কিন্তু 5 সদস্যের পুলিশ কমিশন গঠনে অধ্যাদেশ অনুমোদন করেছে ইউনূস সরকার, এটা কোনো শেয়ারও নাই, লাইক কমেন্টও কিছু নেই, অল্প কিছু। মানে জনগণ এটা তাৎপর্য বোঝে নাই। বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যে পুলিশকে নিয়ে যত সমস্যা দেখছেন, এটা সমাধান করার মতো একটা ঘটনা। এই কমিশন নানান বিষয়ে রিপোর্ট দিবে, পুলিশের জবাবদিহিতা তৈরি হবে, দুর্নীতি থাকবে না। এই যে উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছে, এবং এই ধরনের কমিশনের সফলতা আসে, ইতিহাস এটাই বলে। একটা পর্যায়ে দেখবেন যে বাংলাদেশের পুলিশ হবে সেই ফ্রান্স, ইউরোপ, আমেরিকার মতো, যে কোনো দল বা কোনো মানুষকে চেনে না, চেনে অপরাধীকে এবং মানুষের সেবাকে চেনে। এবং পুলিশের চাকরির প্রতি আলাদা কোনো আগ্রহ থাকবে না, যে পুলিশে চাকরি করলে ঘুষ খেয়ে বড়লোক হয়ে যাবে, এরকম কিচ্ছু না। আপনি বড়লোক হতে পারবেন অন্য 10টা চাকরির মতোই, বরং এটা একটা কষ্টের চাকরি। যে কোনো সময় আপনার মাঠে নামা লাগে, আসামি ধরতে নদীর মধ্যে লাফ দেওয়া লাগে, এই জন্য অনেকে করতে চাইবে না। কিন্তু এখন আবার অনেকে করতে চায় যে এটা করলে তো অল্পের মধ্যে ধনী হয়ে যাবে, ঘুষ খাওয়া যায়। তো এক কথায় যদি বলি, বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডেও সেই 175 বছর আগে, তারপরে আর পুলিশের এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চলছে চলছে চলছে, দলীয়করণ, যে সরকার আসে ওই সরকারের আজ্ঞাবহ পুলিশ। কিন্তু ইউনূস এবার এমন উদ্যোগ নিয়েছে যে পুলিশ হবে পেশাদার পুলিশ, ক্ষমতায় আসবে, যাবে, পরিবর্তন হবে, কিন্তু পুলিশ পুলিশের মধ্যে থাকবে, ইউরোপ আমেরিকার মতো পুলিশ। এমনকি সৌদি আরবের পুলিশ, মধ্যপ্রাচ্যের পুলিশ, কাতারের পুলিশ, দেখেন কত সুন্দর পুলিশ। তাদেরকে নিয়ে কোনো বিতর্ক আছে? রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয় না। তারেক রহমান, খালেদা জিয়াকে নিয়ে যত কিছুই হোক না কেন, নতুন স্বপ্ন বাস্তবায়নে ডক্টর ইউনূস অবিচল। তবে এই যাত্রায় ডক্টর ইউনূসের সঙ্গী কে? বিএনপি তো ডক্টর ইউনূসের সঙ্গী নয়। ভারত যেমন ডক্টর ইউনূসের চরম বিরোধিতা করছে, ওয়াকার মৌন বিরোধিতা করছে, অনেককে ইউনূসের পিছনে লাগিয়ে দিয়েছে, একইভাবে তাদের সাথে তাল মিলিয়ে বিএনপিও ডক্টর ইউনূসের চরম বিরোধিতা করে চলেছে। সর্বসাকুল্যে যাই মনে হয়, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে যাই ঘটুক না কেন, ডক্টর ইউনূস তার নতুন ইতিহাস সৃষ্টির পথে অবিচল, অটল, লৌহ মানবের মতো এগিয়ে যাচ্ছেন। আর এই যাত্রায় বিএনপি তার সঙ্গী না হলেও বাংলাদেশের রাজনৈতিক ময়দানের সবচাইতে সুশৃঙ্খল দল হিসাবে, শৃঙ্খলাবদ্ধ সুশৃঙ্খল দল হিসাবে ডক্টর ইউনূসের এই ইতিহাসের মাইল ফলক যাত্রায় ইউনূসের সঙ্গী জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ যারা পাইটি প্র্যাকটিস করে, অর্থাৎ পুণ্যের প্র্যাকটিস করে, দেশের জন্য ভালো কিছু চিন্তা করে। আপনি ভাইবেন না আমি জামায়াতকে ফেরেশতা বলছি বা নির্দোষ বলছি, তাদের অনেক অপরাধ আছে, কিন্তু অন্যদের তুলনায় তাদের অপরাধ প্রায় দেখাই যায় না। যদিও তাদের একটি টোকা অনেক জোরে শোনা যায়, এটা নিয়ে মিডিয়াতে বেশি আলোচনা হয়। জীবনে যারা রক কাটা একটি কাল্পনিক বিষয়, সেই বিষয়টি নিয়ে গত 50 বছর যাবৎ নিকোলেরা ইতিহাস সরব করে রেখেছে। যারা জীবনে মানুষের দিকে একটি পাথর ছুঁড়ে মারতে আমরা অন্তত দেখি নাই, তাদেরকে যুদ্ধাপরাধী হিসাবে দাগ লাগিয়ে দিয়েছে এই মিডিয়া, এই নিকোলেরা, এই খালেদ মহিউদ্দিনেরা, এই গোলাম সারওয়ারেরা। তাদের ফাঁদে পড়েই জাতীয় একটা সময় তাদেরকে ভুল বুঝেছে, কিন্তু এখন তারা সেই ভুল বুঝতে শুরু করেছে। ডক্টর ইউনূস জামায়াত করেন না, জামায়াতের ভক্ত না, একজন সাধু টাইপের সেকুলার মানুষ, খুব বেশি ইসলামের প্রতি অনুরক্ত নয়, আবার ইসলাম বিদ্বেষীও নয়। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, দুই মেরুর দুই চিন্তা। ইউনূস এক পশ্চিমা চিন্তায় ভরপুর এক মানুষ, মেধাবী মানুষ, তবে ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে সৎ, যা বুঝেন ভালো মনে করেন তাই করেন। কোনো রকম বক্রতা নিয়ে, মানসিক চিন্তা নিয়ে, বক্র চিন্তা নিয়ে তিনি কোনো কিছু করেন না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসে যখন তিনি ভেবেছেন এই দেশে অনেক সমস্যা, মানুষের এখান থেকে উত্তরণ দরকার, তিনি বলেছেনও তার বক্তৃতায়, এখান থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি, এবার যদি না পারি, তাহলে আমরা আর পারবো না, এটাই হয়তো আমাদের শেষ সুযোগ। এই কারণে রাষ্ট্র সংস্কার, সেনা সংস্কার, বিডিআর বিদ্রোহ হত্যা, অপরাধী সেনা অফিসারদের বিচার, শেখ হাসিনার বিচার, খুনিদের বিচার, ফ্যাসিবাদ তাড়ানো, সব কিছু নিয়ে তিনি যে স্বপ্নের পথে এগোচ্ছেন, এই এলোমেলো রাজনৈতিক পরিস্থিতিতে সবচাইতে সুশৃঙ্খল দল হিসাবে তিনি জামায়াতকেই পাশে পেয়েছেন। এই কারণে দেশের জন্য তার যে স্বপ্ন, তা বাস্তবায়নে জামায়াতকে তিনি সঙ্গী হিসাবে ভাবছেন। বিলিভ ইট অর নট, বিএনপির ভিতরের একটি অংশের কারণেই
তারেক রহমান সেনাবাহিনীর হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছেন। এর পরবর্তীতে সেই গ্রুপটি গিয়েছে, আরেকটি গ্রুপ, যেই গ্রুপটিকে তারেক রহমানরা সামনে এনেছে, সেই গ্রুপটির একটি অংশ তারেক রহমানকে দেশে আসতে দিতে চায় না, কারণ তারেক রহমানকে ভারত চায় না। এই কারণে মির্জা ফখরুলরাও চায় না। আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে খুবই স্পষ্ট করে বলেছেন, নির্বাচনের সাথে তারেক রহমানের আসা না আসার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তারেক রহমান না আসলেও তারা নির্বাচনে যাবে, তারা প্রধানমন্ত্রী হবে। এই নৈতিক দক্ষতা, এই ত্যাগ একজন আমির খসরুর আছে, বিএনপির জন্য এই ত্যাগ একজন মির্জা ফখরুলের আছে। ওইখান থেকে ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুর ছবি নাই, এই টাকা তো ভাই ডিসেম্বর মাসে না দিয়া নভেম্বরও দিতে পারতো, সেটা দেয় নাই। যেমন এই যে পিলখানার হত্যাকাণ্ড ভাই নভেম্বর মাসের 15 তারিখে তো আইতে পারতো না, এটা আলোচনায় কখন আসলো? ঠিক নভেম্বরের শেষ দিনে, মাসের শেষ দিনে প্রকাশ করলো, ডিসেম্বরের 1 তারিখে, মানে বিজয় মাসের 1 তারিখে সামনে চলে আসলো কি আওয়ামী লীগ এই কর্মকাণ্ড চালাইছে। কোন কর্মকাণ্ড? পিলখানার হত্যাকাণ্ড। আওয়ামী লীগের নামটা আসলো। আওয়ামী লীগ কারা? স্বাধীনতার পক্ষের, তাই না? এই বিজয় মাসে যারা উৎসব মুখর কইরা তুলতো, সারা মাসে আনন্দ করতো, চান্দা তুলতো আর খিচুড়ি রাঁধতো, ওই বিজয় মাসেই কিন্তু পিলখানার হত্যাকাণ্ড চলে আসলো। এবং এই যে টাকার চেঞ্জ, এরকম অনেক কিছু চেঞ্জ, এই যে টকশোর মধ্যে আজকাল যেগুলো তর্ক হইতাছে, বিতর্ক হইতাছে ভাই, এর পিছনে কারণ আছে। আমি স্বাধীনতা দেখছি 71 পর্যন্ত ভাই বঙ্গবন্ধু ছাড়া কেউ কিছু বুঝতো না। ভিতরে কি ষড়যন্ত্র হইতাছে, ওই আগরতলা ষড়যন্ত্র কি, এগুলো সাধারণ মানুষ বুঝতো না ভাই, একদমই বুঝতো না। কিন্তু বঙ্গবন্ধু যখন পাকিস্তান জেলখানা থেকে ছুইটা বাইর হইয়া ইন্ডিয়া হইয়া দিল্লি হইয়া বাংলাদেশে ইন করলো, তারপরও ভাই 5-6 মাস বঙ্গবন্ধুর জন্য সবাই দেওয়ানা। এরপরেই লাগলো ভেজাল। কারণ কি জানেন? এরপরে বিদেশ থেকে প্রচুর পরিমাণ রিলিফ আওয়া শুরু করলো, চাল, ডাল, লবণ, তেল, কেরোসিন, এসব যখন আসা শুরু করলো, আর তখনই আওয়ামী লীগের নেতারা জড়ায় গেল এই ব্যবসার সাথে। এগুলো নিয়ে কোথায় ব্যস্ত জানেন? সব ইন্ডিয়া পার করে দিত। দেখেন ওই টাইমে লবণ ছিল 8 আনা সের, ওই 8 আনা সের লবণকে 80 টাকা পর্যন্ত কইরা ফেলাইছিল, কেউ লবণ খাইতে পারতো না। 74-এর যে ভাই দুর্ভিক্ষ হয়েছিল, হায় হায়, আপনারা দেখেন না ভাই, সারাদিনে এক বেলা খাইতে পারতাম, বুকের হাড্ডি বাইরে হয়ে গেছিল। কত মানুষ যে নিজের চোখের সামনে মারা গেছে না খায়া, শুধু না খায়া। দেখেন বঙ্গবন্ধু এগুলা নিয়ে কিন্তু চিন্তিত ছিল। উনি নিজেই বলছে আমি পাইছি চোরের খনি। হ্যাঁ, উনি নিজেই বলছে যে আমি একটা চোরের খনি পাইছি। ওনার যে এমপি পরিষদ ছিল, এদেরকে উনি নিজের মুখেই চোর বলছে। এমন কথা বলছে যে আমার কম্বল কই, 7.5 কোটি কম্বল আসছে, 7.5 কোটি জনগণ, আমার কম্বল কই, এই চোরের দল আমার কম্বল কই, এমন কথাও তো বলছে। তার মানে কি জানেন? দেশটা এমন একটা জায়গায় পৌঁছায় গেছিল, আওয়ামী লীগের নেতা কর্মী, এমপি, মিনিস্টার সবাই ভাই চুরির সাথে জড়ায় গেছিল। এই চোর ডাকাতদেরকে সামাল না দিতে পাইরা বঙ্গবন্ধু ভাই নিজের দলকে নিষিদ্ধ করে দিছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল কে? বঙ্গবন্ধু নিজেই নিষিদ্ধ কইরা বাকশাল নামে একটা দল করছিল। হ্যাঁ, বাকশাল। তার অর্থ কি দাঁড়াইলো? 72 থেকে 74 পর্যন্ত আওয়ামী লীগ এমন এমন অপকর্ম করছে, আওয়ামী লীগের নেতাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। দেখছেন আওয়ামী লীগ আগে থেকে, অতীত থেকেই অপরাধের সঙ্গে জড়িত। এই যে গত 16 বছর যা দেখছেন না, ওই 16 বছরকে আপনি কিচ্ছু মনে হবে না। ওই 72 থেকে 75-এর এই 3-4 বছরের হিসাব যদি সামনে আনেন, তুচ্ছ মনে হবে ভাই। এই যে শীতলক্ষায় নিয়ে, বুড়িগঙ্গায় নিয়ে পেট ফাইডা সিমেন্টের বস্তা ঢুকাইয়া দেওয়া, এটা নতুন কোনো ঘটনা না। আয়না ঘর হিসাবে হয়তো আমরা জানতাম না, কিন্তু ভাই নিয়ে মাইরা ফেলাইতো। কারা মারতো? রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী বানানো হয়েছিল কাদের বুদ্ধিতে? দাদাদের বুদ্ধিতে রক্ষী বাহিনী বানানো হয়েছিল। এবং আমাদের আর্মি ভাইদেরকে বুঝছেন ব্যারাকে বসায় রাখা হইতো। একেবারেই ভাঙ্গা পড়ছিল ভাই আর্মি ভাইরা। কারণ কি জানেন? ওনাদেরকে অবহেলা কইরা, সাইড কইরা রক্ষী বাহিনীকে সামনে নিয়ে আসছিল। আর ওই রক্ষী বাহিনী 22 থেকে 26 হাজার মানুষ, সঠিক তথ্যটা আমি জানি না, আমি যেটা শুনছি সেটাই বলতেছি। 22 থেকে 26 হাজার মানুষ। এই মানুষ কারা? তারা জাসদের মেম্বার, তারা জাসদ করতো। এই জাসদের ছেলে পেলেদেরকে ভাই উঠায় নিয়ে যায় গায়েব করে দিত, মাইরা ফেলাইতো, কোনো হিসাব থাকতো না। কেন এটা করতো? এই জাসদ থেকে এই প্রতিবাদ করা হয়েছিল যে ভারতের আধিপত্য এই দেশে চলবে না। হ্যাঁ, আধিপত্য ভাই এমন পর্যায়ে চলে গেছে। এই যে ডিআইটি মার্কেট আছে না, গুলশান 1 নম্বর ডিআইটি মার্কেট, আমার নিজের চোখে দেখা, 72-73-এর কথা বলতেছি। ইন্ডিয়ান কারেন্সি চলতো। ভারত থেকে যারা আসতো ইন্ডিয়ান কারেন্সি নিয়ে আইতো, এইসব দোকানে ভাই ওই ইন্ডিয়ান কারেন্সি নিত। আস্তে আস্তে এমন কইরা ফেলাইতেছিল, নেপালে যেটা করছিল, ভুটানে যেটা করছিল, ওই একই কাজ করতে চাইছিল। আর মানুষের ভিতরে না একটা ক্ষোভ, ঘৃণা জন্ম নিতেছিল। কেন জানেন? এই যে দুর্ভিক্ষের মধ্যেই শেখ কামালের বিয়ে হয়েছিল। শেখ কামালের বিয়ে হয়েছিল সুলতানা নামের একজন খেলোয়াড়ের সাথে। মানে উনি বোধহয় দৌড়বিদ ছিল। ওই ভদ্র মহিলার সাথে বিয়ে দিল শেখ কামালের। প্যারিস থেকে ভাই মুকুট আনাইলো, ডায়মন্ড সেট করা মুকুট আনাইলো প্যারিস থেকে। ওই মুকুট দিয়া শেরাটন হোটেলে বিয়ে হইতাছে। এগুলা পত্রিকার প্রথম পাতায় আছে, এখনো খুঁজলে পাবেন। এইসব ক্ষোভ মানুষের ভিতরে জন্ম নিচ্ছিল। হায় হায়, আমরা কাকে বসাইলাম? কার জন্য দেশ স্বাধীন করলাম? কার জন্য রক্ত দিলাম?
দেশের মানুষ না খায় আছে, আর উনি স্বর্ণের মুকুট দিয়া, হীরা লাগানো মুকুট দিয়া ওনার সন্তানকে বিয়া করায়। এইসব নিয়ে দেশের সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ আর ঘৃণা জন্ম নিচ্ছিল। আর ওই ব্যাপারটাই যাই না গেছিল এই আর্মির ভিতরে কিছু সৈনিক, যে দেশের মানুষ কি চায় ওই মনের কথাটা যাই না গেছিল বলেই কিন্তু 15ই আগস্ট আসছিল। 15ই আগস্টের পরের দিনের দৃশ্য আপনারা দেখেন নাই, আমি নিজের চোখে দেখছি ভাই। মহল্লায় মহল্লায় মিষ্টি খাওয়ানো হয়েছে, একদিনেই সব চেঞ্জ হয়ে গেছিল। আগের দিনও কেউ মুখ খুলতে পারতো না, আর পরের দিন দেখেন মিষ্টি খাওয়া হচ্ছে, মসজিদে মসজিদে মুনাজাত করা হচ্ছে। ওই মুনাজাতের মধ্যে বলা হচ্ছে কাফের থেকে আমাদের দেশকে আল্লাহ মুক্ত করছো, এরকম কথা বলা হয়েছে জুম্মার নামাজে। আপনারা যারা আমার বয়সী, আমি মিথ্যা বললাম কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরকম দৃশ্য আমার নিজের চোখে দেখা। যে বঙ্গবন্ধুকে সবাই ফুলের মালা দিয়া মাথার তাজ বানাইছিল, একদিনই ওনাকে ছুঁইরা ফেলে দিয়া ওই যে খন্দকার মোস্তাককে নিয়ে আসলো। দেখেন খন্দকার মোস্তাক যে আসলো, কই থেকে আসলো? এই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর একদম কাছের মানুষ, ঘরের মানুষ। সপ্তাহে 4 দিন একসাথে ভাত না খাইলে ওনাদের ভাত হজম হয় না। দেখেন বঙ্গবন্ধুর মৃত্যুর পর কেউ কিন্তু ভাইগা যায় নাই। এই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে 300 এমপি এবং মসজিদের ইমাম সহকারে পুলিশ, আর্মি অনেকেই তো ভাইগা গেছে, তাই না? কিন্তু 75-এর 15ই আগস্টের পর কেউ ভাগে নাই ভাই, সবাই ছিল। আর ওই সবাইকে নিয়েই, ওই আগের এমপি মিনিস্টার, এই সবাইকে নিয়েই মোস্তাক আবার নতুন সরকার গঠন করলো। চিন্তা করেন, তার মানে কি বঙ্গবন্ধুর ইমেজটা একেবারেই তলানিতে চলে গেছিল। ওই তলানি থেকে বঙ্গবন্ধুকে আবার টাইনা তুইলা বাই কইরা উনার মূর্তি বানানো শুরু করলো। 10,000 কোটি টাকা খরচ করছে, সারা বাংলাদেশে উনার মূর্তি বানাইলো। এবং স্কুল কলেজের বইয়ের মধ্যে সব জায়গায় বঙ্গবন্ধু জাতির পিতা এটাই শিখানো হইলো। জয় বাংলা, জাতির পিতা, এইসব নিয়ে কেউ যদি ভাই টু শব্দ করতো, একটা স্ট্যাটাস দিত, ওই রাইতেই তাকে তুইলা নিয়ে চলে যাইতো। ওই আগে সেই রক্ষী বাহিনীর কাহিনী আবার ফেরত আসলো। 16 বছর আমরা কি দেখে আসছি? ওই যে একই ঘটনা, ওই একই ঘটনার কারণেই কিন্তু আজকে দেখেন ওই যে টাকা থেকে উনার ছবি হাওয়া হয়ে গেছে। এইভাবে উনি হারায় যাবে, হারায় যাইতে বাধ্য। কেন জানেন? ওনারা ওনার ইমেজটাকে সঠিক জায়গায় আনতে পারে নাই। কারণ ওনারা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুইলা পড়ছিল, সেই দোকানের একটাই প্রোডাক্ট, সেটা হইলো 71-এর চেতনা। ওরা রাজাকার, আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা, তোরা রাজাকার। আচ্ছা ভাই, তোরা যে রাজাকার বলিস, এই রাজাকারদের নিয়েই কেন সরকার গঠন করছিলি? আওয়ামী লীগও করছে, বিএনপিও করছে। তোরা যে গঠন করলি সরকার, এখন দেখেন ও তুই কইরা কইতাছি কেন? বেয়াদবি হয়ে গেছে। এই যে আপনারা যে সরকার গঠন করছেন, এখন কি আপনাদেরকে আইনের আওতায় আনা উচিত না? যে ভাই আপনারা কেন রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা দিছিলেন? আপনারা কেন তাদেরকে নিয়ে সরকার গঠন করছিলেন? তখন আপনারা তাদেরকে স্বীকৃতি দিলেন, তখন তাদেরকে মাইনা নিলেন, এখন মানতে পারতেছেন না। কারণ জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে, এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ্পু। তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে, কারণ ওখানে বিএনপির সাউয়া বসে আছে, বিএনপির গোরখদক আব্বাস বসে আছে, মির্জা ফাক বসে আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে তো কে মুছবে? ছোট মেয়েটা বলেছে তার বাবা আয়না ঘরে, তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে। তাইলে নামটা কে মুছেছে? জেনারেল ওয়াকার মুছেছে। আয়না ঘরের যত প্রমাণাদি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে। জেনারেল ওয়াকারের সাথে আরো 25টা কুত্তা হায়না আছে, তারা ওই প্রমাণগুলো ধ্বংস করেছে। ওখানে বোমা প্ল্যান করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসকে মেরে ফেলার জন্য। ছোট মেয়েটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে? ওয়াকার মুছেছে। দর্শকবৃন্দ, ওয়াকার মুছেছে। মেয়েটা কান্না করছে তারেক রহমানের কাছে। আর তারেক রহমানের দলের সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ, গোরখদক আব্বাস, মির্জা ফাক, আব্দুল আউয়াল মিন্টু এবং বিএনপির সাউয়া, এরা ওর বিচার করবে না। রিদি বলছে তারেক রহমান চাচ্চু, আমার বাবা কবে ফেরত আসবে? এই কান্না পর্যন্তই। দেয়াল থেকে কে ওই মেয়েটার নাম মুছেছে? আয়না ঘরের যত প্রমাণাদি কে ধ্বংস করেছে? যেই ব্যক্তি আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করেছে, বিডিআর পিলখানা ম্যাসাকারের বিচার না করার জন্য এই জেনারেল ওয়াকার এবং তার সাথে জড়িত 27-28-30 জন হায়না নামধারী
ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এসব কুত্তার বাচ্চারা ওখানে বসে আয়নাঘরের প্রমাণাদি ধ্বংস করেছে, ওয়ালে ছোট মেয়েটার নামটা মুছে ফেলেছে। আমরা এরপরেও নির্বিকার, আমরা এরপরেও চুপচাপ। সব ঠিক আছে, আমরা সব ঠিক করে নেব। এনসিপির লোকজন রাস্তায় চিল্লায়, বিএনপি নির্বাচন চায়, জামাত ওয়াজ মাহফিল করে। আমাদের জীবনেই তো জেনারেল হাসান নাসিরের মতো লোক বিডিআর পিলখানা হত্যার বিচার চায়, আয়নাঘর নিয়ে কথা বলতে চায়, কর্নেল হাসিনের মতো লোকজন কথা বলতে চায়, তাদেরকে পিএনজি ডিক্লেয়ার করে কে? আয়নাঘরের প্রমাণাদি যারা ধ্বংস করেছে, এই পিচ্চি মেয়েটার নাম যে মুছে ফেলা। প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন রাজনীতির কোন দিকে ইঙ্গিত করেছে। হ্যাঁ দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সব রেকর্ডই যেন ভেঙে দিয়েছে। হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে দেশটা থাকলে কিন্তু দেশটা অনেকটাই শান্তিতে থাকবে, কিন্তু একটি নির্দিষ্ট সরকার প্রয়োজন। সেজন্যই কিন্তু আবারও নির্বাচন দেওয়া হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হবে একটি সরকার। প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।